তাহলে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে আমরা কি বলছিলাম? পেরিসাইকেল বা পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত অংশ হচ্ছে স্টিলি। স্টিলের বাইরে ছিল হচ্ছে বহিঃস্টিলীয় কি কি? অধোতক, কর্টেক্স, অন্ততক। আর অন্তঃস্টিলীয় কি কি ছিল? পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। তো আমরা এখন এদের ডিটেইলস পড়বো বই থেকে। তো দেখো প্রথমে আছে অধোতক। তো অধোতকের ক্ষেত্রে অনেক লাইন আছে, আসলে কোন লাইনটা তোমার লাগবে, কারণ এখানে সব লাইন তো তুমি আসলে পড়ে মনে রাখতে পারবো না, মার্ক করতে হবে, স্পেসিফিক লাইনগুলো পড়তে হবে। তো প্রথম বিষয়টা হচ্ছে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট, যে লেখা আছে ত্বকের নিচে কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে তাকে অধোতক বলে। তো এত কিছু দরকার নাই, তুমি খালি মনে রাখতে পারো অধোতক কই থাকে বলো? ত্বকের নিচে। এর ইংলিশ নাম কি? হাইপো। বা হাইপো মানে কি? হাইপো মানে হচ্ছে নিচে। কার নিচে? ডার্মিসের নিচে, তাই এর নাম কি? হাইপোডার্মিস। তাহলে অধোতকের নাম কি? হাইপোডার্মিস। ক্লিয়ার? অধোতক কার নাম? হাইপোডার্মিসের নাম। হাইপো মানে নিচে আর ডার্মিস মানে হচ্ছে ত্বক। একটা লাইন সব থেকে ইম্পর্টেন্ট এবং এটাই পড়তে হবে, মূলে অধোতক থাকে না। কোথায় অধোতক থাকে না? মূলে অধোতক থাকে না। এই লাইনটা পড়তে হবে, এটা মনে রাখা একটু ইনিশিয়ালি একটা পয়েন্টের জন্য কঠিন, বাট আমরা লাস্টে গিয়ে যখন একবারে পড়বো তখন অনেক ইজি হয়ে যাবে। চলে আসো। কাজ কাজ হচ্ছে পরে একবারে সবার কাজ একই রকম, যারা গ্রাউন্ড টিস্যু তন্ত্র এদের সবার কাজ কি? দৃঢ়তা প্রদান বা ভিত্তি প্রদান করা, তাই না? তাহলে এদের নর্মাল সবার কাজ একই রকম হবে, এটা খুব বেশি এমফাসিস দিয়ে পরীক্ষাতে আসে না। ওকে, এখন চলে আসো। তুমি চিন্তা করতে পারো যান্ত্রিক দৃঢ়তা প্রদান, তারপরে ভেতরের অংশকে রক্ষা করা এদের কাজ। হ্যাঁ, আমি কেন পড়াচ্ছি না, আমি জাস্ট রিডিং পড়বা তোমরা, কিন্তু একদম কঠিন করে তো মুখস্থ করে মনে রাখতে হবে এমন না। চলে আসি কর্টেক্স। কর্টেক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কর্টেক্স মানে কি বলছিলাম? রসগোল্লার স্তর, তাই না? এই কর্টেক্স গুলো সব কি ছিল? গোল্লা গোল্লা রসগোল্লা ছিল না? তো এই কর্টেক্স হচ্ছে দুই রকম থাকবে। তুমি যদি ছবি দেখো, আমাদের বইয়ের ছবি আছে, দেখো পরের পেজে, পরের পেজে আছে মনে হয়, তারও পরে কাণ্ডের ছবিটা আমি দেখাই। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে মূলের, এটা কিসের? মূলের। দেখো তো এখানে কর্টেক্স কি একটা দুইটা স্তর নাকি অনেকগুলা স্তর? অনেকগুলা স্তর। এটা হচ্ছে মূলের কর্টেক্স। এটা কত স্তর হবে? বহু স্তর। মূলের কর্টেক্স কত স্তর? বহু স্তর। কিন্তু আমরা যদি কোনো কাণ্ডের ছবিতে যাই তাহলে দেখবা যে কর্টেক্স কমে গেছে। দেখো পরের ছবি আছে একটা, এই ছবির দিকে যদি তুমি তাকাও, এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। দেখো তো এখানে কর্টেক্সের রসগোল্লা কয়টা স্তর আছে? 3-4টা, মানে কয়েক স্তর। আমরা কি বলতে পারি? কয়েক স্তর। এখন তাহলে আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে যাই। কোথায় ছিলাম আমরা? ওই পেজে ফিরে যাই। তাহলে আমরা কি বুঝতে পারছি মূলের কর্টেক্স কত স্তর? মূলের কর্টেক্স হচ্ছে বহু স্তর। আর কাণ্ডের কর্টেক্স এই লাইনটাই দেখো লেখা আছে, ছবি না দেখলে আসলে মনে থাকতো না। এবার আমার মনে রাখার সিস্টেমটাও বলছি। দেখো, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর, সব ক খ দিয়ে না। কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর, আর মূলের কর্টেক্স কি হবে? বহু স্তর। ওকে, ডান। এখন যে মূলের কর্টেক্স বহু স্তর, সবাই প্যারেনকাইমা, নর্মালি সবাই প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, উপরে কিছু কিছু আছে স্ক্লেরেনকাইমা, নর্মালি পরীক্ষাতে আসে না। এবার চলে আসি কাজ। কর্টেক্সের কাজ কি? যে অনেকগুলো রসগোল্লা, রসগোল্লা কি খাদ্য না? পানীয় খাদ্য। রসগোল্লার মধ্যে কি থাকে? রস থাকে, পানি থাকে। পানীয় খাদ্য সঞ্চয় করাই মূলের কর্টেক্সের প্রধান কাজ। এখন তুমি যখন পরে একটা কাজে যাবা, তখন ওখানেও দেখবা কি যে পানীয় খাদ্য সঞ্চয়ের কথা বলছে। পরে আবার যাবা, সেখানেও দেখবা পানীয় খাদ্য সঞ্চয়। কোনো স্পেসিফিক পয়েন্ট নিয়ে কি পরীক্ষাতে আসতে পারবে? কোয়েশ্চেনটা পারবে না, বাট আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। এখন চলে আসো অন্ততক, ইম্পর্টেন্ট, এবং এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। অন্ততক ইংলিশ নাম কি? এন্ডো। এন্ডো মানে কি? ভেতরে। সো এন্ডোডার্মিস মানে কি? অন্ততক। খেয়াল করতে হবে কোথায় অন্ততক থাকে, খুবই খুবই ইম্পর্টেন্ট। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। তাহলে বাদ পড়তেছে কি? দেখো, আমরা দুইটা জিনিস সবসময় পড়েছি, যে মূল কাণ্ড, তাই না? যদি আমি এখানে বলি যে হচ্ছে মূল, মূল বললে কি কি হবে? একবীজপত্রী উদ্ভিদের মূল, আর হচ্ছে মানে কার কারটা আমরা পড়ি সবসময়? একবীজপত্রী, একবীজপত্রী, আর হচ্ছে দ্বিবীজপত্রী। আবার কাণ্ড বললেও কি হবে? সেম না? কাণ্ড বললেও কি হবে? একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এখন যদি বলা হয় যে মূলে থাকে, তার মানে আমরা ধরে নিব যে একবীজপত্রীর মূলেও থাকে, দ্বিবীজপত্রীর মূলেও থাকে। যদি বলে শুধু কাণ্ডে থাকে, তাহলে আমরা কি ধরে নিব? একবীজপত্রীর কাণ্ডেও থাকে, দ্বিবীজপত্রীর কাণ্ডেও থাকে। বুঝছো? কিন্তু যদি স্পেসিফিক করে বলে দেয় যে
মূলে আছে, আর কোথায় আছে? দ্বিবীজপত্রীর কাণ্ডে। আমরা যদি আমাদের এই টপিকটা দেখি যে অন্তত্বক কোথায় লেখা আছে, কি অন্তত্বক থাকে কোথায়? হ্যাঁ মূলে। তাই মূলে বললে কার মূলে? একবীজপত্রীর মূলেও থাকবে, দ্বিবীজপত্রীর মূলেও থাকবে। কিন্তু যদি কাণ্ড না বলে কি বলে দেয়? যে দ্বিবীজপত্রীর কাণ্ড, তার মানে কোথায় থাকে না? একবীজপত্রীর কাণ্ডে থাকে না। বুঝতে পারছো? তাহলে আমাদের এই টপিকের মধ্যে এরকম শব্দগুলো থাকলে মূল বললেই কি বোঝাবো? সবার মূলে থাকে। শুধু কাণ্ড বললে সবার কাণ্ডে থাকে, কিন্তু যদি স্পেসিফিক করে বলে দেয় তাহলে এটা স্পেসিফিক। ক্লিয়ার? ওকে, তাহলে এটা মাথায় রাখবো। তাহলে দ্বিবীজপত্রীর কাণ্ড এবং মূল মানে সবার মূলে এরা থাকে। ক্লিয়ার? কোথায় থাকে না? একবীজপত্রীর কাণ্ডে থাকে না। আমরা লাস্টে একটা লাইন শিখবো, একার পরম অন্তর নাই, ওইখানে আমরা সবগুলো পেরে যাবো। ঠিক আছে? একবীজপত্রীর কাণ্ডে রোম, পেরিসাইকেল, অন্তত্বক নেই, এটা পড়বো আমরা। এখন চলে আসো কি কি বলছে। তো মূলের অন্ততকীয় কোষের প্রস্থ পার্শ্ব প্রাচীরে সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে বলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আচ্ছা, স্ট্রিপ মানে কি? স্ট্রিপ মানে কি? ফিতা। স্ট্রিপ মানে কি? ফিতা। আমি এটা বোঝাই হচ্ছে এই টেনিস বল, তোমরা টেনিস পেঁচাও না? টেনিস বলে টেপ পেঁচানো হয় না? তো মনে করো এটা হচ্ছে একটা টেনিস বল, ঠিক আছে? এই টেনিস বলে তুমি এখন টেপ পেঁচাবা। মনে করো এই কালারগুলো ভালো ফুটছে না, সাদা টেপ মনে করো পেঁচাবা। হ্যাঁ, তাহলে দেখো তো এই যে টেপগুলো যদি আমি পেঁচাই, খুব পচা টেপ হয়ে গেছে। আমি অবশ্য অত ভালো টেপ পেঁচাইতে পারিও না। অনেকে ওই যে ক্রিকেট খেলে অনেক ভালো টেপ পেঁচায়। তো মনে করো চারপাশে একটা সাদা টেপের মানে ফিতার একটা স্তর হয়ে গেল। তাহলে এই যে ছিল হচ্ছে একটা কালো বল, তাই না? দেখো একটা বল ছিল কালো, তার চারপাশে আমরা কি করলাম? একটা সাদা টেপ পেঁচালাম। তাহলে এটা একটা ফিতা। এখন প্রশ্ন হচ্ছে এটা কি দিয়ে তৈরি হয়েছে? এটা হচ্ছে লিগনিন। কি কি আছে? লিগনিন আর সুবেরিন। এটা জমে এটা কিসের মতো কাজ? ফিতার মতো কাজ করতেছে, বা ইংলিশে কি হবে? স্ট্রিপ। আর এই ফিতা বা স্ট্রিপ আবিষ্কার করছিল যে বিজ্ঞানী, তার নাম কি? ক্যাসপেরি। ক্যাসপেরি। আচ্ছা আমি বাংলাতেই লিখি। হ্যাঁ, ক্যাসপেরি। তাহলে ক্যাসপেরির যে স্ট্রিপ, তাহলে কি নাম হবে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্লিয়ার? তাহলে এই চারপাশে দেখো কি লেখা আছে যে মূলের অন্ততকীয় কোষের মানে মূলের অন্ততকে চারপাশে সুবেরিন এবং লিগনিন যুক্ত হয়ে ফিতার মতো যে হচ্ছে বেষ্টনী সৃষ্টি করে তাকে আমরা কি বলছি? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্লিয়ার? তাহলে বিজ্ঞানীর নাম কি? ক্যাসপেরি। এখন চলে আসো, মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ মেইনলি কোথায় থাকে? মূলে থাকে। খেয়াল করো, তাহলে আমাদের এখানে আমি তোমাকে প্রথমেই বলেছি কোথায় কোথায় আসলে অন্ততক থাকে। কোথায় কোথায় থাকে? মূলে এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে। তাহলে কোথায় থাকে না? একবীজপত্রীর কাণ্ডে সে থাকে না। ওকে, এখন তাহলে আমরা দেখবো যে মূলে কেমন থাকে আর কাণ্ডে কেমন থাকে। তো মূলে সে থাকে হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ তৈরি করে, মানে মূলে কি থাকে? স্পেশালি ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। আচ্ছা, আর দ্বিবীজপত্রীর কাণ্ডে কি থাকে এটা একটু জানবো। দ্বিবীজপত্রীর কাণ্ডেও মনে করো এরকম একটা জিনিস থাকবে। দ্বিবীজপত্রীর কাণ্ড মনে করো এটা। দ্বিবীজপত্রীর কাণ্ডে চারপাশে এরা জমা করে হচ্ছে এরকম শ্বেতসার। এগুলা কি? শ্বেতসার। কি জমা করে এখানে? শ্বেতসার। তাহলে এটা কিসের স্তর? শ্বেতসারের স্তর। এখন শ্বেতসারের স্তর তৈরি হয়। শ্বেতসারের ইংলিশ নাম কি? স্টার্চ। আর স্তর এটা বলে শীত। তাহলে কি হবে? স্টার্চ, শীত। তাহলে দ্বিবীজপত্রীর কাণ্ডে স্পেশাল বৈশিষ্ট্য কি? সেখানে কি পাওয়া যায়? স্টার্চ, শীত বা শ্বেতসার আবরণ। শ্বেতসার আবরণ, স্টার শীত, বা বাংলায় যদি বলি তাহলে কি হবে? শ্বেতসার আবরণ বা স্টার্চ শীত। আর দ্বিবীজপত্রীর আর মূলে কি পাবো আমরা? মূলে পাবো হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্লিয়ার? তাহলে অন্ততক মূলে থাকে, দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকে। দ্বিবীজপত্রীর কাণ্ডে স্পেশাল বৈশিষ্ট্য কি থাকে? স্টার্চ, শীত পাওয়া যায়। আর মূলে স্পেশাল বৈশিষ্ট্য কি থাকে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায়। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কিভাবে তৈরি হয়? লিগনিন আর সুবেরিন জমা হয়। ঠিক আছে, বুঝছো? ওকে, দেখো এখানে লেখা আছে যে এই স্তরে প্রচুর শ্বেতসার কণিকা পাওয়া যায় এবং এই স্তরকে শ্বেতসার আবরণ বা স্টার্চ শীত বলে। সাধারণত কোথায় পাবে? দ্বিবীজপত্রীর ভিতরে কাণ্ডে স্টার্চ আবরণ থাকে। পারবো আমরা এবার?
ঠিক আছে, জাস্ট তিন চার লাইন চিন্তা করতে হবে। তুমি যদি সব হু হু হিসিবিসি করে মুখস্থ করতে চাও কিচ্ছু পারবে না, কিচ্ছু মনে থাকবে না। স্পেসিফিক করে পড়তে হবে, বুঝছো? যে এখানে থাকে তাহলে ওইখানের স্পেশাল বৈশিষ্ট্য কি, এখানে থাকে এখানকার স্পেশাল বৈশিষ্ট্য কি, এভাবে পড়তে হবে। এবার চলে আসো পরে। হ্যাঁ পড়বো পড়বো পড়বো, দাঁড়াও। এবার চলে আসো অন্ততকে যেসব কোষগুলোর প্রাচীর পাতলা থাকে তাদেরকে কি বলা হয়? প্যাসেজ সেল। এটা সব পগুলো গোল করো, প্রাচীর পাতলা প্যাসেজ সেল। তাহলে প্যাসেজ সেল হচ্ছে প্রাচীর পাতলা, মনে থাকবে। তাহলে প দিয়ে না সব, প্যাসেজ সেলের প্রাচীর কি হবে? পাতলা পাতলা প্রাচীর প্যাসেজ সেল। ওকে, পারবো? প্যাসেজ সেলের প্রাচীর হচ্ছে পাতলা, এটা মনে রাখলেই হবে। এরপর চলে আসি আমরা হচ্ছে অন্তত্বকের কাজের ভেতরে। দেখো আমরা আগের দিন ছবিতেও দেখছি, আবার দেখাচ্ছি। অন্তত্বকটা কি লেখা আছে দেখো, ভেতরে অনেক কিছু সে নিয়ন্ত্রণ করে, এটা লেখা আছে। লাস্ট লাইনটা পরীক্ষাতে আমাদের আসবে যে অন্তত্বক কিসের মতো কাজ করে? বাঁধ বা ড্যামের মতো কাজ করে। ওই যে ভারত আমাদের যেরকম নদীতে বাঁধ দিয়ে দেয় না, ড্যাম, তো সেরকম অন্তত্বক হচ্ছে এই ভেতরে একটা বাঁধ দিয়ে দেয়। কিভাবে দিয়ে দেয় ভাই? দেখো সবাই একটু খেয়াল করো, এই যে কালারটা দেখা যাচ্ছে এটা কি অন্তত্বক না? এই ক্যামেরা দেখা যাচ্ছে, দেখো তো এই কালারটা দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অন্তত্বক। এখন এই চারপাশ থেকে মনে করো মাঝখানে একটা জলাশয় আছে, এই অন্তত্বকের একটা বাঁধ আছে, তাহলে কি এরা এখান থেকে কিছু বেরোতে পারবে? আবার এখানে কোনো কিছু ঢুকতে পারবে? অন্তত্বকটা এই স্টিলের ভেতরে, স্টিলের চারপাশে কিসের মতো কাজ করতেছে? বাঁধের মতো বা ড্যামের মতো। এটা এমসিকিউতে প্রচুর আসবে, এসএসসি পরীক্ষার সময়ও আসবে, অ্যাডমিশনে তো প্রচুর আসে। তাহলে কোশ্চেনটা হচ্ছে অন্তত্বক কিসের মতো কাজ করে, অ্যান্সার কি হবে? বাঁধের মতো। কিন্তু পরীক্ষাতে কিভাবে আসবে জানো? বাঁধের মতো কাজ করে কে, তখন অ্যান্সার কি হবে? তখন তোমার তো এতগুলো থাকবে, অন্তত্বক, অধোত্বক, কর্টেক্স, তাই না? তখন অ্যান্সার কি হবে? অন্তত্বক। ক্লিয়ার? পারবো আমরা? এবার চলে আসি, এবার অন্তঃস্থলীয় অঞ্চল। বলতো অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে কি কি ছিল? অন্তরে প্রেম, তাই না? কি কি ছিল? পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। তো পরিচক্র নিয়ে আমরা কি পড়বো ভাই? পরিচক্র কই থাকে তো আমরা জানি। দেখো তুমি বলতে পারো ভাই পরিচক্র কোথায় থাকে? দেখো লেখা আছে কি, অন্তত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত টিস্যুকে পেরিসাইকেল বলে। তুমি দেখো এই যে কোথায় আছে সে, এই কান নিচে সাদা কালারে দেখা যাচ্ছে, কান নিচে আছে অন্তত্বকের নিচে, এবং ভাস্কুলার বান্ডলের উপরের দিকে না, ওইটাই হচ্ছে আমাদের পেরিসাইকেল বা পরিচক্র। ওকে, সংজ্ঞা টঙ্গা নর্মালি আসে না, আমাদের লাগবে হচ্ছে পেরিসাইকেল কোথায় থাকে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে কুমড়া ও কুমারিকার কাণ্ডে এটা হচ্ছে বহু স্তর বিশিষ্ট হয় এবং স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে এটিকে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি বলে। এই লাইনটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন দেখো তাহলে কুমড়া ও কুমারিকা কাণ্ড, হ্যাঁ, এখন এটা খুব ইম্পর্টেন্ট এবং মজার। তাহলে আমরা এখন কি পড়তেছি বলো? পেরিসাইকেল, তাই না? পেরিসাইকেল, পেরিসাইকেল নাকি পেরিসাইকেল একই তো? পেরিসাইকেলের বাংলা কি? পরিচক্র। ঠিক আছে, পরিচক্র, অন্য কিছু না কিন্তু। দেখো পরিচক্র, এটা ভালো করে বুঝতে হবে। কিভাবে পরিচক্র মনে রাখার সিস্টেম হচ্ছে দুইটা। কোথায় কোথায় থাকে আগে আমাকে বলো, কোথায় থাকে? কুমড়া ও কুমারিকা, কুমড়া আর কুমারিকার কাণ্ডে থাকে। দেখো কুমড়া ও কুমারিকার কাণ্ডে স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয় এবং ফ্লোয়েমের মাথায় স্ক্লেরেনকাইমা থাকলে তখন তাকে একটা লাইন বলছে। এখন আমরা একটু ফ্লোয়েম আঁকাই, মনে করো এটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে? আচ্ছা এভাবে না, মনে করো এটা হচ্ছে একটা ফ্লোয়েম, আর ফ্লোয়েমের মাথায় আমরা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে দিব। ফ্লোয়েমের মাথায় কি, এটা কি টিস্যু? স্ক্লেরেনকাইমা টিস্যু, স্ক্লেরেনকাইমা। ফ্লোয়েমের মাথায় যদি স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে তাহলে এটা টুপির মতো হয়ে গেল না? তখন তাকে কি বলা হচ্ছে? হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। তাহলে খেয়াল করো, গুচ্ছ টুপি, হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। স্ক্লেরেনকাইমা কার মাথায়? এই জিনিসটার নাম কি ছিল? ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমের মাথায় কে বসে আছে? ফ্লোয়েমের মাথায় স্ক্লেরেনকাইমা, তখন সেটা কিসের মতো মনে হবে? গুচ্ছ টুপি বা হার্ড বাস্ট। এটা পরীক্ষাতে আসবে যে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি কি। ফ্লোয়েমের মাথায় কে? স্ক্লেরেনকাইমা, এটাকে কি বলা হবে? হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। আর কোথায় থাকবে? কুমড়া ও কুমারিকার কাণ্ডে। ঠিক আছে, কুমড়া ও কুমারিকার কাণ্ডে। এখন কুমড়ার নাম কি তোমরা জানো?
কুমড়ার বৈজ্ঞানিক নাম কি পারো তোমরা? পামকিন না, কুমড়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে কুকুর। কেমন কুকুর, মহিলা নাকি বিটা? বিটা, কুকুর বিটা। কুমড়ার বৈজ্ঞানিক নাম কি? কুকুর বিটা, কুকুর বিটা। এবারে বড় কুকুর ম্যাক্সিমাম, সেখানে আছে ম্যাক্সিমা। তাহলে কুমড়ার বৈজ্ঞানিক নাম কি বলো? কুকুর বিটা ম্যাক্সিমা, মনে থাকবে? তাহলে কুমড়া আর কুমারিকা। আচ্ছা তাহলে দেখো পরি, হ্যাঁ তাহলে পরি থাকবে, পরিচক্র কোথায়? কুমড়া আর কুমারিকা, কুকু, ঠিক আছে? এটা কিন্তু কুকু না, হ্যাঁ এই যে কোকিল ডাকে কুকু, এগুলো না। তোমার তো এখন আমার কোকিল, সিম্পল কোকিল বুঝো না, দুষ্টু কোকিল ছাড়া। তাহলে দেখো পরিচক্র, কুমড়া, কুমারিকা, ঠিক আছে? আর কুকুরের বৈজ্ঞানিক নাম কি? না, কুমড়ার বৈজ্ঞানিক নাম কুকুর বিটা ম্যাক্সিমা, ঠিক আছে? পরীক্ষাতে আসবে, হ্যাঁ। হার্ট বাস বা গুচ্ছটিপ ইংলিশ নাম কি ভাই? বান্ডেল ক্যাপ। হার্ট বাস বা গুচ্ছটিপ ইংলিশ নাম কি? বান্ডেল ক্যাপ, ঠিক আছে? ওকে, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে সূর্যমুখী। আর এটা মেইনলি কোথায় আরেকটা পাওয়া যায়? এই হার্ট বাস বা গুচ্ছটিপে আর পাওয়া যায় হচ্ছে সূর্যমুখী। এটা কোথায় পাওয়া যাবে? সূর্যমুখী, সূর্যমুখী। এখন দেখো তো, সূর্য, সূর্য থাকলে আমরা কি পরি? ক্যাপ পরি। তাহলে এই যে বান্ডেল ক্যাপ বা গুচ্ছ টুপি, এটা কোথায় থাকবে? সূর্যমুখীতে। কোথায় থাকবে? সূর্যমুখীতে। পারবা? ওকে, তাহলে এটা মনে রাখবো হচ্ছে আমরা হার্ট বাস বা গুচ্ছ টুপি থাকে সূর্যমুখীতে। আর কোথায় স্ক্লেরেনকাইমা টিস্যু বহু স্তর থাকে? কুমড়া ও কুমারিকার কাণ্ডে, বুঝছো? আর হার্ট বাস বা গুচ্ছ টুপি কোথায় থাকে? সূর্যমুখীতে থাকে। ওকে, এরপর আমরা পড়বো হচ্ছে পরের কোশ্চেনটা। দেখো পরের যে টপিকটা আছে, এই যে খাদ্য সঞ্চয় কাণ্ডের দৃঢ়তা, তো এমনি পারবা। মজ্জা বা মেরুলা, তো মেরুলা কোথায় থাকে? আমরা ছবিতে দেখছিলাম এই ভেতরের দিকে যা যা পাওয়া যায় এখানে সব হচ্ছে মেরুলা বা মজ্জা থাকে। এই ভেতরে এই যে সবুজ কালার এখানে যা দাগানো, এগুলো সব হচ্ছে মেরুলা বা মজ্জা। আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে মজ্জাগুলো কেমন থাকে? রশ্মির মতো লম্বা লম্বা, তাই ওর নাম কি? মজ্জা রশ্মি। তাহলে মজ্জা নিয়ে খুব বেশি পড়াশোনা করা লাগবে না, এটা জাস্ট দেখবা। কিন্তু দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই মজ্জা অনেক সময় মজ্জা কোষ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যায়। তখন মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে কি সৃষ্টি হয়? শূন্য স্থানের সৃষ্টি হয়। এটাই আমাদেরকে পড়তে হবে। তাহলে মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে শূন্য স্থানের সৃষ্টি হয় কখন? যদি কি নষ্ট হয়ে যায়? মজ্জা। তোমরা কি এরকম কোনো পুরাতন গাছ টাছ দেখছো কখনো, যে গাছ কাটছে, গাছের ভেতরে মাঝখানে ফাঁকা হয়ে গেছে? দেখছো না? মজ্জা নষ্ট হয়ে গেছে। আবার কাণ্ডেও এরকম ফাঁকা হয়ে যেতে পারে। আমি অনেক সুন্দর কাণ্ড আঁকাতে পারি, তোমাদের বলছিলাম মনে হয়, কুমড়ার কাণ্ড অনেক ভালো আঁকাই আমি, দেখবা? আচ্ছা দাঁড়াও, কুমড়া, কুমড়া কি কালারের হয়? আচ্ছা কালার এটাই দিয়ে দিই। দেখো দেখো, না ভাববা যে ভাই এটা কিভাবে কুমড়া হবে, এটা কুমড়া হয়ে যাবে। এটা কুমড়ার হচ্ছে ডাটা। হ্যাঁ আমরা এইভাবে আঁকছি। এবং দেখো, না না, কুমড়া ডাটা স্লাইস করে কাটা, ঠিক আছে? এবং কাটলে তোমরা এর ভেতরে কি পাবা? এরকম ফাঁকা ফাঁকা স্টারের মতো ফাঁকা থাকে না? তাহলে এর ভেতরে কি ছিল? কি ছিল এর ভেতরে? নরমালি মজ্জা। এখানে কি ছিল? মজ্জা। কিন্তু সেই মজ্জা কি এখন আছে? মজ্জা নষ্ট হয়ে গেছে, যার কারণে এখানে কি সৃষ্টি হয়েছে? ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। তাহলে খেয়াল করো, উদাহরণ কি? কুমড়ার কাণ্ড, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটাই আসে। কুমড়ার কাণ্ড, ওই কুমড়ার বৈজ্ঞানিক নাম কি পড়ছি বলো আবার? কুকুরবিটা ম্যাক্সিমা। মনে থাকবে তো? পরীক্ষাতে আসবে যে নিচের কোনটির মজ্জা নষ্ট হয়ে ফাঁকা জায়গার সৃষ্টি হয়? অপশন থাকবে কুকুরবিটা, ঠিক আছে? পারবা তো? ওকে, তাহলে আমরা কি বুঝছি? মজ্জা পারবো। ওকে, নেক্সট চলে আসি। মজ্জার ভেতরে এগুলো আছে, মজ্জা নষ্ট হয়, কাণ্ডের কেন্দ্রস্থলে শূন্য স্থানের সৃষ্টি হয়। এবার চলে আসি মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি, জাস্ট আমরা যে ছবি দেখেছি মজ্জা রশ্মির ছবিটা একটু যদি আমরা দেখি,
ভাস্কুলার বান্ডেলের মধ্যে কি আছে? জাইলেম আর ফ্লোয়েম। ভাইয়া জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে, মনে করো জাইলেম আর ফ্লোয়েম খুব কাছাকাছি আছে, গাদাগাদি করে আছে, ওদের মাঝখানে কোনো স্পেস নাই, তাও ওরা একটা কাজ করতে পারে। ধরো যে জাইলেম এরকম আছে, জাইলেম, হ্যাঁ, আবার মনে করো ফ্লোয়েম এভাবে আছে। তো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এরকম ভাবে একটু চিপকে বসে আছে এরকম রশ্মির মতো, সেটাকে মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি মেইনলি কার কার মাঝে থাকে? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে থাকে, জাইলেম আর ফ্লোয়েমের মাঝে থাকে, তাই ওকে আমরা কি বলি, মানে রশ্মির মতো, তাই আমার নাম কি হয়? মজ্জা রশ্মি। জাইলেম আর ফ্লোয়েমের মাঝে থাকবে। ওকে, এবার চলে আসো পাতার গ্রাউন্ড টিস্যু, এটা পড়বো আমরা। পাতার গ্রাউন্ড টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যু হচ্ছে মেসোফিল টিস্যু। এই মেসোফিল টিস্যুতে অসংখ্য ক্লোরোপ্লাস্ট, পাতলা প্রাচীর, প্যারেনকাইমা, এগুলো অনেক কিছু আছে। তো আমাদের মেইনলি দুটো বিষয় মনে রাখতে হবে। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? মেসোফিল। এই মেসোফিল টিস্যুতে দুই ধরনের কোষ থাকে। দেখো প্যারেনকাইমা কোষ থাকে, প্যারেনকাইমা কোষ নিজে দুই ধরনের থাকে। কি কি থাকে দেখো? প্যালিসেড প্যারেনকাইমা, আর এটার নাম কি? স্পঞ্জি প্যারেনকাইমা। আচ্ছা, স্পঞ্জ মিষ্টিগুলো কেমন হয়? গোল গোল, তাই না? তো বলতো স্পঞ্জি প্যারেনকাইমা সাইজ কেমন হবে? গোল গোল। ঠিক আছে, স্পঞ্জি প্যারেনকাইমা কেমন হবে? গোল গোল। পারবো? তাহলে ভাইয়া প্যালিসেড প্যারেনকাইমা কেমন হবে? দেখো প্যালিসেডে ল আছে না, লতে কি হবে? লম্বা লম্বা। তাহলে প্যালিসেড প্যারেনকাইমা কেমন হবে? লম্বা লম্বা মিষ্টি আর গোল মিষ্টি। তাই স্পঞ্জি হচ্ছে গোল, আর প্যালিসেড কি হবে? এখন একটা বিষয় আছে, দেখো প্যালিসেড আর স্পঞ্জি এটা হচ্ছে থাকে, কিন্তু যদি একটা পাতায় শুধুমাত্র প্যালিসেড থাকে তাহলে সেই পাতাটা কি সুন্দরভাবে সমান হয়ে যাবে না? আবার যদি শুধুমাত্র স্পঞ্জি থাকে সেই পাতাটাও কি হবে? সমান হবে। কিন্তু যদি কোনো পাতায় কিছু জায়গায় স্পঞ্জি, কিছু জায়গায় প্যালিসেড, আবার স্পঞ্জি, আবার প্যালিসেড, তখন সেই পাতার স্তরটা কি সমান হবে? সারফেসটা, তখন সেই পাতার পৃষ্ঠ সমান হবে না। তো যে পাতার পৃষ্ঠে একাধিক টিস্যু থাকে সেই পাতার পৃষ্ঠ সমান হয় না, সেই পাতাকে আমরা বলি হচ্ছে বিষম পৃষ্ঠ। কি বলা হয়? তাহলে বলতো বিষম পৃষ্ঠ পাতার মেসোফিল টিস্যুতে কে কে থাকবে? প্যালিসেডও থাকবে, স্পঞ্জিও থাকবে। ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে বিষম পৃষ্ঠ না, মানে কি সমাঙ্গ পৃষ্ঠ, সেখানে কি থাকবে? শুধুমাত্র এক ধরনের প্যারেনকাইমা থাকবে। বুঝছো? হয় স্পঞ্জি না হয় প্যালিসেড। তাহলে বিষম পৃষ্ঠ পাতায় কি কি থাকবে? প্যালিসেডও থাকবে, স্পঞ্জিও থাকবে। পারবা? তাহলে প্যারেনকাইমা কয় প্রকার? মেসোফিল। আচ্ছা, পাতার প্রধান টিস্যুর নাম কি? গ্রাউন্ড টিস্যুর নাম কি? মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যুতে কয় ধরনের প্যারেনকাইমা থাকে? স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। বিষম পৃষ্ঠ পাতায় দুইটাই থাকে, আর সমাঙ্গ পৃষ্ঠ পাতায় যে কোনো একটা থাকে। লম্বাকে প্যালিসেড আর গোল গোলকে স্পঞ্জি। ওকে, ডান। চলে আসো এবার ভাস্কুলার টিস্যু তন্ত্র নিয়ে পড়াশোনা করবো, জাইলেম আর ফ্লোয়েম। তো জাইলেম আর ফ্লোয়েম নিয়ে একটু বলি। জাইলেম আর ফ্লোয়েমের ভেতরে এখানে আছে জাইলেম ফ্লোয়েম। দেখো এটা তো বারবার এখানে চলে আসছে, এটাই কি আমি দেখাবো? আগে আমি একটু সুন্দর করে আঁকাই। হ্যাঁ, দেখো জাইলেম আর ফ্লোয়েম। তো তোমরা সবাই জানো জাইলেমের প্রকার কি কি আছে? বই থেকে দেখাই। চারটা নাম বলো, জানেন জাইলেমের কোষ কি কি আছে? চারটা: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আচ্ছা, তোমরা তো সবাই জানো অলরেডি যে ভাস্কুলার টিস্যু তন্ত্র, এর আরেকটা নাম হচ্ছে ফ্যাসিকুলার বা পরিবহন টিস্যু তন্ত্র। ভাস্কুলার টিস্যু মানে পরিবহন করে কয়জন? আমাদের উদ্ভিদে দুইজন। কে কে? জাইলেম আর ফ্লোয়েম। তো এদের সম্পর্কে আমাদের এখন একটু পড়াশোনা করতে হবে। ওকে, চলে আসো। জাইলেম টিস্যু চার প্রকার। কি কি থাকে? চার প্রকার কোষ: ট্রাকিড, ভেসেল, ভেসেলের আরেকটা নাম কি? ট্রাকিয়া, তারপর জাইলেম ফাইবার, আর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ব্লু কালার এটা। তো সবাই জানো। আবার বলো তো ফ্লোয়েমে কি থাকে? সিবনল, সিবনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এখন এই যে সিবনলের একটা বৈশিষ্ট্য আছে, এখন মনে রাখবা, নলে, সিবনলে নিউক্লিয়াস নেই বা থাকে না। মনে রাখবো কি? নলে নিউক্লিয়াস নেই। কি মনে রাখবো? কখন? পরিণত। আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি যেরকম থাকে না, অপরিণত অবস্থায় তার নিউক্লিয়াস থাকে, কিন্তু যখন সে বড় হয়, পরিণত হয়, তখন কি তার নিউক্লিয়াস থাকে?
থাকে না। তাহলে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এদের মধ্যে সিবনলে নিউক্লিয়াস নেই। মনে রাখবো কি, নলে, সব ন দিয়ে না, নলে নিউক্লিয়াস নেই। ঠিক আছে, কোন নলে? পরিণত সিবনলে। ঠিক আছে, সিবনলকে আরেকটা নাম কি বলা হয়? সিব কোষও বলা হয়। এখন আরেকটা পয়েন্ট তোমার এখানে আছে, নগ্নবীজ উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। আর সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে কি বলা হয়? বাস্ট ফাইবার। পাটের আঁশ কি? এটা তোমাদের আগে থেকে মুখস্থ, 9 10 এর প্রশ্ন। পাটের আঁশ কি? বাস্ট ফাইবার। আর সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে কি বলা হয়? বাস্ট ফাইবার। ওকে, এখন এখানে জাইলেম নিয়ে পড়াশোনাটা হচ্ছে বেশি। জাইলেম নিয়ে পড়ে আমরা আসলে শেষ করব। চলে আসি জাইলেমের বিষয়ে। তো জাইলেমের ক্ষেত্রে 4 প্রকার, এবং কিছু বিষয় আছে যে তোমরা জানো যে ফান উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদে জাইলেম টিস্যুতে কি থাকে না? ভেসেল থাকে না। আমরা নগ্নবীজি পড়ার সময় পড়ছিলাম না যে নগ্নবীজিতে জাইলেমে ভেসেল থাকে না। জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, মনে আছে? পড়ছিলাম জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, মানে জাইলেমে ভেসেল থাকে না আর ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না। কাদের? নগ্নবীজি আর হচ্ছে নগ্নবীজি তো সাইকাস, ফার্ন, টেরিডোফাইটা, নগ্নবীজি আর ফার্নে। আবৃতবীজিতে সবকিছুতে সবকিছু থাকে। ওকে, এখন এখানে আমাদের মেইনলি লাগবে হচ্ছে প্রোটোজাইলেম, মেটাজাইলেম। এগুলা কি? এগুলো সম্পর্কে জানতে হবে এবং এদের বিন্যাসটা কেমন সেটা সম্পর্কে জানতে হবে। চলে আসি আমরা, এটা পড়ার জন্যই আমাদের এখন কাজে লাগবে। চলে আসো। জাইলেম একরকম আছে যেগুলো জাইলেম হচ্ছে এরকম, এটা হচ্ছে জাইলেমের গর্ত, গর্ভ লিখে ফেলছি, গর্ত। আচ্ছা, আর এটাও একটা গর্ত। এখন বলো কোন গর্তটা বড়? এটা হচ্ছে বড় গর্ত। আর এটা কেমন গর্ত? সরু গর্ত। এখন যেটা বড় গর্ত ওটাকে আমরা সাইজে কি? সাইজে মোটা না, ওটাকে আমরা কি বলতে পারি? বড়, বা কি বলতে পারি? মোটা। এই গর্তটা কেমন? মোটা না? তো যে জাইলেমের গর্ত মোটা সেই জাইলেমের নাম হচ্ছে মেটাজাইলেম। মনে থাকবে, যে জাইলেমের গর্ত মোটা তার নাম মোটা জাইলেম। মনে রাখো, মোটা জাইলেম। তাহলে গর্ত মোটা হইলে কি হবে? মোটা জাইলেম, মানে মেটাজাইলেম। আর যার গর্ত সরু তার নাম কি ভাইয়া? প্রোটোজাইলেম। তাহলে জাইলেম কয় প্রকার? কি কি? প্রোটোজাইলেম আর মেইন পার্থক্য কি? যার সরু গর্ত সে প্রোটোজাইলেম, আর যার বড় গর্ত মানে মোটা গর্ত সে হচ্ছে মেটাজাইলেম। ক্লিয়ার? ডান, এটা বুঝছি। এবার আসো কোথায় কে থাকে সেটা নিয়ে আমাদের পড়াশোনা। এখন মনে করো আমরা একটা কাণ্ড বা একটা হচ্ছে এটা ধরলাম, তাহলে এটা কেন্দ্র আর চারপাশে কি? পরিধি না? এখন যদি এমন হয় যে জাইলেম কেন্দ্রের দিকে ছোট ছোট জাইলেম গুলো আছে আর পরিধির দিকে বড় বড় জাইলেম, এরকম থাকতে পারে না? পরিধির দিকে মেটাজাইলেম, কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম। আবার উল্টাও থাকতে পারে কিনা? কেমন থাকতে পারে উল্টা? এটা কি লিখছে আগে আমি একটু বলে দিই, দেখো। আচ্ছা, উল্টা আগে আঁকাই, তাহলে তারপরে বললে মনে হয় ভালো হয়। দেখো, আবার এমন হতে পারে যে কেন্দ্রের দিকে হচ্ছে মেটাজাইলেম আর পরিধির দিকে কি? প্রোটোজাইলেম, এরকমও থাকতে পারে। ঠিক আছে, এরকমও থাকতে পারে। এখন তাহলে আমরা একটু হিসাব করি যে কেমন এটা দেখতে, কেমন কে কেমন সেটা বোঝাই দিচ্ছি। তাহলে কেন্দ্রে একজন থাকবে, আরেকজন কোথায় থাকবে? পরিধিতে। তার উপরে এদের নাম হয়, এটার উপরে বিন্যাস করে এদের নাম হয়। দেখো, যদি আমরা বলি কেন্দ্রে, দেখো তো এই ছবিতে কেন্দ্রে কে আছে? মেটাজাইলেম। আর পরিধিতে কে আছে? প্রোটোজাইলেম। আচ্ছা, আবার এই ছবির দিকে তাকাও, এই ছবিতে কেন্দ্রে কে আছে? প্রোটোজাইলেম। আর পরিধির দিকে কে আছে? মেটাজাইলেম। এখন এদের নাম হয়, দেখো, মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধি। এইটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় এক্সার্ক। কি বলা হয়? এক্সার্ক। আর কেন্দ্রে, আচ্ছা এটা এখানে নিয়ে চলে আসি, কেন্দ্রে প্রোটো, পরিধিতে মেটা, এই বিন্যাসকে কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে এক্সার্ক।
এটাকে বলা হবে হচ্ছে এক্সার্ক, সরি এক্সার্ক কেন, এন্ডার্ক। কি বলা হবে? এন্ডার্ক। ওকে, তাহলে এক্সার্ক আর কি এন্ডার্ক। এখন প্রশ্ন হচ্ছে কে কোথায় থাকে? হ্যাঁ, এক্সার্ক থাকে হচ্ছে মূলে, মূলে থাকবে হচ্ছে এক্সার্ক। আর এন্ডার্ক কই থাকবে? কাণ্ডে। কোথায় থাকবে? কাণ্ডে। কেন কেন কাণ্ডে থাকবে? কারণ এন্ডার্ক কাণ্ড। কি মনে রাখবো? এন্ডার্ক কাণ্ড। আচ্ছা, হ্যাঁ, এই ছাড়া কি আর কোনো বিন্যাস হতে পারে না? পরে আমি নেমোনিক সিস্টেম বুঝাই দিচ্ছি। হ্যাঁ, হতে পারে যদি দুইটাই দুই দিকে থাকে, তখন কি হবে? মনে করো দুইটাই দুই দিকে, মানে উভয়টাই উভয় দিকে। হ্যাঁ, উভয় জাইলেম উভয় দিকে, সবাই সব দিকে আছে, তখন তাকে বলা হয় হচ্ছে মেসার্ক। এখন দেখো, মূল হইলো কাণ্ড হইলো, এটা কই থাকবে তাহলে? মূল কাণ্ড তারপরে কি? পাতা। তাহলে মেসার্ক কোথায় থাকবে? পাতায়। তাহলে মেসার্ক থাকবে হচ্ছে পাতায়। তাহলে মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধি, এটাকে কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে এর নাম। এটাকে কি বলা হচ্ছে? এক্সার্ক। আর এটাকে কি বলা হবে? এন্ডার্ক। আর দুইটাই দুই দিকে, তখন তার নাম কি হবে? মেসার্ক। মূল, কাণ্ড, পাতা। এখন সহজে সিস্টেম কি দেখো, যেটা হচ্ছে, আমাকে একটু বলো তো যে বিয়ের দিন মেয়েদের মূল কাজ কি বলো? সাজগোজ করা। কি বলা হয়? কি করে সবাই? মেকআপ করে। কি কাজ করা? মেয়েদের মূল কাজ কি? তোমাদের জিজ্ঞেস করে কেন, তোমরা বিয়ে করোনি? তোমরা ছেলে? আচ্ছা, দেখো, মূল কাজ কি মেয়েদের? মেকআপ করা। আমরা মেকআপ করবো। দেখো, মূল কাজ মানে কি? মূল। তো আসলে একবারে মনে রাখবো হচ্ছে মেকআপ। কি মনে রাখবো? মেকআপ। মেকআপ কোথায় করে? বাইরে করে না, দেখানোর জন্য, তাই না? কি মেকআপ কি আটা ময়দা সুজিও মাখে? মেকআপ হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করে। তোমরা এগুলোকে পচা কেন বলো? দেখো, মেকআপ, এক্সার্ক, মূল। আমরা কি মনে রাখবো? একটা লাইন মনে রাখবো, সবাই লিখে রাখো, মেকআপ, এক্সার্ক, মূল। মেকআপতে কি দেখো, মেকআপ মানে হচ্ছে, মেকআপ মানে কি? মেকআপ হচ্ছে মেটাজাইলেম কেন্দ্রে, আর পতে কি হবে? প্রোটোজাইলেম পরিধিতে। দেখো, মেকআপ মানে কি? মেটাজাইলেম কেন্দ্রে, আর পতে কি হবে? প্রোটোজাইলেম পরিধি। এই বিন্যাসটাকে কি বলা হবে? এক্সার্ক। সেটা কোথায় থাকে? মূলে। তাহলে মেকআপ, এক্সার্ক, মূল। কি মনে রাখবো আমরা? মেকআপ, এক্সার্ক, মূল। তাহলে মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধি, এই বিন্যাসের নাম কি? এক্সার্ক। কোথায় থাকে? মূলে। এবার মনে করো তুমি একটা মনে রাখলে বাকিগুলো তুমি এমনি পারবা। দেখো, তাহলে এন্ডার্ক কি হবে ভাই? উল্টাই দিবা। মেকআপতে কি হবে? মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধি। তাহলে উল্টাই দিলে কি হবে? মেটাজাইলেম পরিধি, প্রোটোজাইলেম কেন্দ্রে। তাহলে এটাকে কি বলা হবে? এন্ডার্ক। আর এন্ডার্ক কই থাকে? এন্ডার্ক কাণ্ড। মিলেছে না? এন্ডার্ক কাণ্ড। আর দুইটাই দুই দিকে, তখন তার নাম কি হবে? মেসার্ক। কোথায় থাকবে? পাতায়। ঠিক আছে? দেখে আমরা এই তিনটা জিনিস পারবো, এইগুলাই তোমার বই এখানে লেখা আছে। ঠিক আছে? দেখো, যে বড় গর্তযুক্ত বলা হয়েছে মেটাজাইলেম, আর ছোট গর্তযুক্ত হচ্ছে প্রোটোজাইলেম। এই যে মূলে কি থাকে? এক্সার্ক। আর কাণ্ডে কি থাকে? এন্ডার্ক। এক্সার্ক কি? প্রোটোজাইলেম পরিধি, মেটাজাইলেম কেন্দ্রে। আর মেটাজাইলেম পরিধি, প্রোটোজাইলেম কেন্দ্রটাকে আমরা কি বলবো? এন্ডার্ক। আর দেখো, বলা আছে কি? পাতায় প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয়ই কেন্দ্র এবং পরিধি দুই দিকেই থাকে, তখন তাই কি বলা হবে? মেসার্ক। তাহলে পারবো আমরা? আগামী ক্লাসে আমাদের অধ্যায় ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে? ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ, সংযুক্ত অরীয় আর কেন্দ্রিক, আর হচ্ছে দুইটার পার্থক্য। ওকে, আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেখেন, আপনি প্রোটোজাইলেম যেখানে ভিতরে থাকলে এন্ডার্ক, আর বাইরে থাকলে